তো কিছুক্ষণ আগেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি এবার থেকে কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনার নাম থাকে তবুও কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। একটা নতুন ঘোষণা করা হয়েছে, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন। এবং তিনি একজন বিধায়ক, তিনি জানিয়েছেন আগামীকাল অর্থাৎ 20/2/2026 থেকে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন বা সুবিধা পাচ্ছেন তারাও কিন্তু এবার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে সরকারি গাইডলাইন অনুযায়ী যদি আপনি কোনো সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকেন, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হোক, কৃষক বন্ধু প্রকল্পের হোক, সামাজিক যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের যদি টাকা পেয়ে থাকেন বা সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তবে নতুন যে আপডেট, সেই আপডেট অনুযায়ী এবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেলেও আপনি আগামীকাল থেকে এই যুবসাথীর জন্য ফর্ম জমা করতে পারবেন। তবে আপনার বয়স কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তো এইবার যেহেতু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে যুবসাথী প্রকল্পের ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন। পাশাপাশি জানিয়ে রাখি, বর্তমানে কিন্তু এই যুবসাথী প্রকল্পের যে অফলাইন ফর্ম সেখানে কিছু পরিবর্তন করা হয়েছে, সেই পরিবর্তনও দেখাবো। এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে যুবসাথী প্রকল্পের ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটাও ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যারা টাকা পাচ্ছেন তারা যুবসাথী প্রকল্পের ফর্ম কিভাবে ফিল আপ করবেন। তো যদিও আমি ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পের ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় এই নিয়ে দুটো ভিডিও করেছি, আপনার সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি যে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। পাশাপাশি যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে আপনার ফর্ম ফিল আপটা কেমন হবে। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম বাংলা যুবসাথী প্রকল্প। প্রথমে কিন্তু এখানে আপনাকে একটি কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, ঠিক আছে, আঠা দিয়ে লাগাতে হবে। চাইলে আপনি সই করতে পারেন অথবা নাও করতে পারেন আপার পোর্শনে, ঠিক আছে, বা ক্রস সাইনও আপনি করতে পারেন। তো সেক্ষেত্রে সই করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। এখানে আপনার একটা ছবি, রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি আপনি আঠা দিয়ে লাগিয়ে দেবেন। দেওয়ার পর দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনাকে ক্যাম্প থেকেই দিয়ে দেবে। যখন ফর্মটা তারা নেবে তারপরে কিন্তু ছিঁড়ে আপনাকে ওই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে। অনেককে দিচ্ছে, অনেককে দিচ্ছে না। পরবর্তী আধার নাম্বার, এখানে আপনাকে আধার কার্ড নাম্বার লিখতে হবে। আধার কার্ড নাম্বার লেখার পর বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ মাধ্যমিক অনুযায়ী বা মাধ্যমিকের সমমান পরীক্ষা অনুযায়ী আপনার যে অ্যাডমিট কার্ড রয়েছে বা মার্কশিট রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে নাম এবং পদবি এখানে লিখতে হবে, ঠিক আছে। নাম পদবি লেখার পর পেয়ে যাবেন, সম্পূর্ণটাই বড় হাতের ফিল আপ করবেন, ক্যাপিটাল লেটারে সম্পূর্ণ ফর্মটাই আপনারা ফিল আপ করবেন। নীল কালি, কালো কালি, যে কোনো কালি আপনারা ব্যবহার করতে পারেন। এরপর রয়েছে মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার আপনি এখানে লিখবেন। ফোন নাম্বার লেখার পর পেয়ে যাবেন ইমেল অ্যাড্রেস, যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। পরবর্তী জেন্ডার, অর্থাৎ আপনি পুরুষ না মহিলা না আদার্স, এখান থেকে আপনার টিক করবেন। পুরুষ হলে মেলের ওপর টিক করবেন, মহিলা হলে ফিমেলের ওপর টিক করবেন। এরপরে আপনারা পেয়ে যাবেন জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম বছর। তো এখানে অনেকের প্রশ্ন রয়েছে, জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম বছর আমরা কোন ডকুমেন্ট দেখে দেব। যেহেতু নামটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী দিতে বলেছে এখানে, সেক্ষেত্রে ডেট অফ বার্থ আপনারা কোন ডকুমেন্ট দেখে দেবেন। তো এখানে কিন্তু কোনো রকম মেনশন করা নেই যে কোন ডকুমেন্ট দেখে দিতে হবে। চাইলে আপনারা আধার কার্ড অথবা মার্কশিট দেখে বা অ্যাডমিট দেখে এখানে প্রথমে আপনারা জন্ম তারিখ, তারপর জন্ম মাস, তারপর জন্ম সাল এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা আপনারা এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ফাদার্স নেম, অর্থাৎ বাবার নাম লিখবেন এবং পদবি এখানে লিখবেন। লেখার পর মাদার্স নেম, অর্থাৎ মায়ের নাম, আপনার মায়ের নাম লিখবেন, মায়ের পদবি লিখবেন এখানে। লেখার পর স্পাউস নেম, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামীর নাম অথবা স্ত্রীর নাম এবং পদবি লিখে দেবেন। লিখে দেওয়ার পর যদি আপনি জেনারেল হন সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না। যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে, অর্থাৎ SC ST OBC যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে SC না ST না OBC সেই সার্টিফিকেট নাম্বার এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেয়ে যাবেন ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত না বিধবা না বিপত্নিক বা বিচ্ছিন্ন, সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আনম্যারিডের উপর টিক করবেন। যদি আপনি বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে উইডোর উপর টিক করবেন। যদি আপনি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারিডের উপর টিক করবেন। যদি আপনি সেপারেট হয়ে থাকেন সেক্ষেত্রে সেপারেটের উপর টিক করবেন। টিক করার পর পেয়ে যাবেন কন্ট্যাক্ট ডিটেলস। তো কন্ট্যাক্ট ডিটেলসের প্রথমে রয়েছে বাড়ির নাম্বার। তো বাড়ির নাম্বার আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন। ভোটার লিস্টে যেখানে আপনার ফটো রয়েছে বা আপনার বাবা অথবা মার ফটো রয়েছে সেখানে কিন্তু আপনারা বাড়ির নাম্বার পেয়ে যাবেন। সেক্ষেত্রে বাড়ির নাম্বার এখানে লিখে দেবেন। লেখার পর ভিলেজ, টাউন বা সিটি, আপনার গ্রামের নাম এখানে লিখে দেবেন। গ্রাম বা শহর যেখানে আপনি বাস করেন সেই ঠিকানা আপনি লিখবেন।
লেখার পর পেয়ে যাবেন পোস্ট অফিস অর্থাৎ ডাকঘরের নাম বা ঠিকানা এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন জিপি বা ওয়ার্ড নাম্বার। যদি আপনি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। যদি আপনি ওয়ার্ডের বাসিন্দা হন সেক্ষেত্রে ওয়ার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, তো আপনি ব্লকে থাকেন না কর্পোরেশনে থাকেন না মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকেন সেক্ষেত্রে সেই ব্লকের নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর পুলিশ স্টেশন কোনটা, আপনার থানার নাম কি, সেই থানার নাম লিখবেন এখানে। লেখার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, আপনার জেলার নাম এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন পিনকোড, আপনার এলাকার পিনকোড এখানে লিখবেন। লেখার পর স্টেট, এখানে কিন্তু আগে থেকেই ওয়েস্ট বেঙ্গল প্রিন্ট করা থাকবে। তো এটা গেল কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ আপনার যাবতীয় ঠিকানা। এর পরবর্তী সেকেন্ড পেজে এখানে কিন্তু কৃষকদের জন্য বড় আপডেট রয়েছে। তো এবার দেখতে পাচ্ছেন সেকেন্ড পেজে রয়েছে প্রথমেই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। তো এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের মার্কশিট দেখিয়ে আপনি প্রথমে রোল লিখবেন, তারপরে নাম্বার লিখবেন, তারপরে কোন সালে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সেই সালটা এখানে লিখবেন। লেখার পর আপনারা পেয়ে যাবেন বোর্ড, আপনার বোর্ড কোনটা, তো এখান থেকে বোর্ড আপনারা টিক করবেন। আপনার যে বোর্ড সেই বোর্ড আপনি টিক করবেন। টিক করার পর যদি আপনি মাধ্যমিকের থেকেও বেশি পড়ে থাকেন সেক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনার কি রয়েছে সেটা আপনি এখানে লিখবেন। এবার বর্তমান পেশা, এখানেও কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে বর্তমান পেশা কি লিখব। তো বর্তমান পেশা আপনি সেলফ এমপ্লয়েড বা আনএমপ্লয়েড বা স্টুডেন্ট এই সমস্ত লিখতে পারেন, কোনো রকম সমস্যা নেই। সেক্ষেত্রে এখানে আনএমপ্লয়েড লিখে দেবেন। লিখে দেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, প্রথমে আপনার ব্যাংকের নাম লিখতে হবে, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন। লেখার পর ব্যাংকের ব্রাঞ্চ কোনটা সেই ব্রাঞ্চের নাম লিখবেন। পরবর্তী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কি আছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন এবং আইএফএসসি কোড নাম্বার আপনি এখানে লিখবেন। আইএফএসসি কোড নাম্বার আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন অথবা চেকবুকের পাতায় পেয়ে যাবেন, সেক্ষেত্রে আইএফএসসি কোড নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এই যে অংশটা এখানে কিন্তু একদম মেনশন করা রয়েছে যদি দেখতে পাচ্ছেন অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া। এখানে বলাই রয়েছে আপনি রাজ্য সরকার প্রদত্ত অন্য কোনো সরকারি সাহায্য পাচ্ছেন কিনা, সেটা স্কলারশিপ বাদ দিয়ে, ঠিক আছে, শিক্ষাগত সুবিধা বা বৃত্তি বাদ দিয়ে। তো এখানে আপনাদের কি করতে হবে, এখানে কিন্তু আপনাদের ইয়েস করতে হবে, ঠিক আছে, এখানে আপনাদের ইয়েস করতে হবে। এবং এখানে এই যে যদি পান বিস্তারিত বিবরণ দিন, সেক্ষেত্রে কোন প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন সেই প্রকল্পের নাম লিখতে হবে। এবার অনেকে বলতে পারে যে আমি নাতে টিক করবো, সেক্ষেত্রে তারা বুঝতে পারবে যে আপনার কোনো প্রকল্পে নাম নেই। জানিয়ে রাখি যদি আপনি নাতেও টিক করেন সেক্ষেত্রে যখন তারা আধার কার্ড নাম্বার দেবে আপনার, তখনই কিন্তু আপনি কোন কোন সুবিধা পাচ্ছেন সেটা চলে আসবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইয়েস করবেন, যেহেতু আপনি সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেক্ষেত্রে ইয়েস করবেন এবং এখানে আপনি কোন প্রকল্পের টাকা পাচ্ছেন সেটা আপনি লিখে দেবেন। না করলে কিন্তু আপনার ফর্ম বাতিল হবে না, তবে সমস্যা হতে পারে, ঠিক আছে, অর্থাৎ ফর্মটা রিজেক্টও হতে পারে যদি আপনি না করে থাকেন। কারণ আপনি সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন, আধার কার্ড নাম্বার দিলেই কিন্তু সেটা চলে আসবে। সেক্ষেত্রে ইয়েস করবেন এবং এখানে কোন প্রকল্পের টাকা পাচ্ছেন সেটা আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে কোন কোন ডকুমেন্ট আপনার কাছে রয়েছে সেখানে টিক করতে হবে। ডকুমেন্টের প্রথমে রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, টিক করবেন। পরবর্তী মার্কশিট টিক করবেন। এর পরবর্তী আপনার আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ব্যাংকের পাসবুকের প্রথম পাতা অথবা বাতিল চেক টিক করবেন এবং যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে এখানে আপনারা টিক করবেন। যদি না থাকে দেওয়ার দরকার নেই বা টিক করার দরকার নেই। প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স কপি নেবেন অফলাইনের জন্য, অনলাইনে আপনারা অরিজিনাল কপি আপলোড করতে পারেন। সেক্ষেত্রে জেরক্স কপি নেবেন এবং প্রত্যেকটাতে আপনারা সই করে দেবেন। সই করার পর এবার সেলফ ডিক্লারেশন রয়েছে। সেলফ ডিক্লারেশন কিন্তু চেঞ্জ করা হয়েছে বর্তমানে, আগে 3টে অপশন ছিল, বর্তমানে 4টে অপশন করা হয়েছে। এখানে কিন্তু আধার সম্মতির জন্য আপনাকে ডিক্লারেশন দিতে হবে, সেক্ষেত্রে এখানে কিছু করার নেই, আপনি এখানে সই করবেন, তারিখ দেবেন, তাহলে কিন্তু আপনার ফর্মটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা এবং যখন আপনারা ফর্মটি জমা করবেন তখন কিন্তু এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটা আপনাকে ছিঁড়ে দিয়ে দেবে। অনেকের ক্ষেত্রে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছে, অনেকের ক্ষেত্রে দিচ্ছে না, সেক্ষেত্রে না দিলেও কোনো ক্ষতি নেই, আপনারা এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা পেয়ে যাবেন প্রমাণস্বরূপ। বাকি 26 তারিখের পর হয়তো এই ফর্মগুলি অনলাইন এন্ট্রি হবে, তখন কিন্তু আপনারা অনলাইন থেকে এই যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস যারা অফলাইনে আবেদন করেছেন তারা দেখতে পারবেন। তো এই ছিল নতুন আপডেট, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প পেলে আপনারা যুবসাথী প্রকল্পের ফর্ম কিভাবে ফিল আপ করবেন ডিটেলস আপনাদের দেখালাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।